হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আজকের ভিডিওতে আমি তোমাদের দি ইমিটেশন গেম মুভিটি সম্পর্কে বলবো। দি ইমিটেশন গেম 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত নাট্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি $14 মিলিয়ন নির্মাণ ব্যয়ের বিপরীতে বিশ্বব্যাপী $233 মিলিয়ন অধিক আয় করে, যা 2014 সালের সর্বোচ্চ আয়কারী স্বাধীন চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে বিজ্ঞানী অ্যালান টুরিংয়ের বাস্তব জীবনীকে তুলে ধরা হয়েছে। কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে মৌলিক দুটি ধারণা অ্যালান টুরিংয়ের নামের সাথে জড়িত। একটি হলো টুরিং টেস্ট এবং অপরটি টুরিং মেশিন। টুরিং টেস্ট জড়িত বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে এবং দ্বিতীয়টি হচ্ছে কম্পিউটারের বিমূর্ত গাণিতিক গঠন। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের প্রধান সম্মাননা তার নামে। টুরিং পুরস্কারকে প্রায় কম্পিউটার বিজ্ঞানের নোবেল পুরস্কার নামে অভিহিত করা হয়। চলো আর দেরি না করে মুভিটির কাহিনী ব্যাখ্যা করা যাক। মুভির শুরুতে দেখা যায় 1951 সালে পুলিশ কার্যালয়ে ডিটেকটিভ নক গণিতবিদ অ্যালান টুরিংকে জিজ্ঞাসাবাদ করছিল। নকের জিজ্ঞাসাবাদে টুরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্লেসলি পার্কে তার কাজ করার সময়ের কথা বলে। 1928 সালে তরুণ টুরিং তার বোর্ডিং স্কুলে নিপীড়নের শিকার হতো। টুরিং স্কুলে ক্রিস্টোফার নামের একজন বালকের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোলে। একসময় তারা দুইজন একসাথে বসে কথা বলছিল। ক্রিস্টোফার টুরিংকে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে জানায়। ক্রিস্টোফারের কথা শুনে টুরিং ক্রিপ্টোগ্রাফির প্রতি অনেক আগ্রহী হয়ে পড়ে। টুরিং একজন হোমোসেক্সুয়াল ছিল। টুরিং ক্রিস্টোফারকে অনেক পছন্দ করত, কিন্তু একদিন টুরিং শুনতে পায় ক্রিস্টোফার টিউবারকিউলিসে আক্রান্ত হয়ে মারা গেছে। 1939 সালে ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে টুরিং ব্লেসলি পার্কে আগমন করেন। যুদ্ধের সময় জার্মানরা একটি গুপ্ত সংকেতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে এবং অ্যাটাক পরিচালনা করে। এই সংকেতটি ডিকোড করার প্রয়োজন হয় এটি বোঝার জন্য, কিন্তু জার্মান বাদে আর কোনো দেশ এটি করতে পারত না। কমান্ডার ডেলিস্টন একটি কমিটি গঠন করতে চাইছে, যার সহায়তায় সংকেতটি ডিকোড করা যায়। কমান্ডার ডেলিস্টনের নির্দেশনায় টুরিং হিউ আলেকজান্ডার, জন কেয়ান ক্রস, পিটার হিলটন, কিথ ফারম্যান্স ও চার্লস রিচার্ডের সাথে তথ্য গুপ্তবিদ্যা দলে যোগ দেয়। দলটি অ্যারিগমা মেশিন নিয়ে বিশ্লেষণ করছিল। অ্যারিগমা মেশিন দিয়ে নাৎসিকা বার্তা পাঠানো হয়। টুরিংয়ের সাথে কাজ করা বেশ ঝামেলা ছিল। সে তার সহকর্মীদের হীন মনে করতেন। টুরিং একা একা কাজ করতে বেশি পছন্দ করত। তিনি অ্যারিগমা বার্তা ডিকোড করার লক্ষ্যে একটি মেশিন তৈরি করতে একাই কাজ করতে শুরু করেন। মেশিনটি তৈরি করতে অনেক টাকার প্রয়োজন পড়বে, তাই টুরিং ডেলিস্টনের কাছে তহবিলের আবেদন জানায়। টুরিং এর গ্রুপের কেউই টুরিংকে এই মেশিন তৈরিতে সমর্থন জানাচ্ছিল না, তাই ডেলিস্টন এই মেশিন তৈরিতে তাকে তহবিল প্রদান করতে অস্বীকার জানায়। টুরিংয়ের কাছে আর কোনো পথ ছিল না, তাই সে সরাসরি প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নিকট চিঠি লিখে। চার্চিল টুরিংকে দলের প্রদান করে মেশিন তৈরির জন্য তহবিল প্রদান করে। গ্রুপে ফারম্যান ও রিচার্ডের কাজের প্রতি টুরিংয়ের কোনো উন্নতি দেখছিল না, তাই ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে সে ফারম্যান ও রিচার্ডকে দল থেকে বহিষ্কৃত করে। তাদের ফাঁকা স্থান পূরণের জন্য টুরিং সংবাদপত্রকে জটিল ক্রসওয়ার্ড দেন আর বলে যে এই ক্রসওয়ার্ডটি সম্পূর্ণ করতে পারবে তাদের একটি ভালো চাকরির ব্যবস্থা করা হবে। কিন্তু অনেকেই ক্রসওয়ার্ডটি পূরণ করতে পেরেছিল, তাই টুরিং তাদের মধ্যে আরেকটি কঠিন ক্রসওয়ার্ড পরীক্ষা নেয় এবং তাদের মধ্যে থেকে দুইজনকে নির্বাচন করে। একজন হলো ক্যামব্রিজের স্নাতক জন ক্লার্ক নামের মেয়ে, কিন্তু জুনের পিতামাতা তাকে পুরুষ গুপ্তচরদের সাথে থেকে কাজ করতে মানা করে, তাই জুনও এই কাজ না করার কথা জানায়। টুরিং জুনের বাড়িতে গিয়ে তার পিতামাতার সাথে কথা বলে তাদের রাজি করায়। টুরিং জুনের পিতামাতাকে বলে জুন এর জন্য একটি লেডিস গ্রুপ ঠিক করে দিবে সে, এবং জুন তাদের সাথে থেকেই কাজ করবে। পরে টুরিং জুনের জন্য নারীকারীদের সাথে থাকার ও কাজ করার ব্যবস্থা করে দেয়। জুনের সহায়তায় টুরিং তার সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং তাদের কাজে উদ্বুদ্ধ করে। টুরিং তার নির্মিত মেশিনটির নাম রাখে ক্রিস্টোফার, কিন্তু এটি দ্রুত এনিগমা বার্তা ডিকোড করতে পারত না, কারণ জার্মানরা প্রতিদিনই তাদের সেটিংস পরিবর্তন করত। টুরিংয়ের কাজের কোনো অগ্রগতি না দেখে ডেলিস্টন টুরিংকে চাকরিচ্যুত করার ভয় দেখায়। ডেলিস্টন টুরিংকে বলে, তুমি যে এতগুলো টাকা এই অকেজো মেশিনটিতে খরচ করেছ সেজন্য তোমার জেল হবে। ডেলিস্টন টুরিংয়ের মেশিনটিকে ধ্বংস করার অনুমতি দেয়, কিন্তু টুরিংয়ের সাথে কাজ করা অন্যান্য সহকর্মীরা এর প্রতিবাদ জানায়। তারা বলে,
আপনি যদি টুরিংকে চাকরিচ্যুত করেন তাহলে আমাদেরকেও এই কাজ থেকে চাকরিচ্যুত করতে হবে। সেই সময়ে সর্বসেরা ম্যাথমেটিশিয়ান ও ক্রিপ্টোগ্রাফার ছিল তারা, আর তারা যদি কাজ করতে মানা করে দেয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ড্যালিস্টনের। তাই ড্যালিস্টন টুরিংয়ের উপর থাকা অভিযোগগুলোকে তুলে নেয়। এদিকে জুন তার পিতামাতার ইচ্ছা অনুসারে চলে যাওয়ার পরিকল্পনা করে। জুন বলেন, আমার বাবা মা আমার বিয়ে করাতে চায়, তারা চায় আমি তাদের কাছে যাই এবং বিয়ে করি। আমি তাদের কষ্ট দিতে পারবো না। টুরিং বলে, তোমার সমস্যা যদি হয় শুধু বিয়ে করা, তাহলে আমি তোমাকে বিয়ে করব। পরে টুরিং জুনকে বিয়ের জন্য প্রপোজ করে। জুনও এতে রাজি হয়ে যায়। তাদের বিয়ের অনুষ্ঠানে টুরিং ক্যানক্রসের কাছে তার সহকামিতার কথা জানায়। ক্যানক্রস বলেন, আমি তা আগে থেকেই জানতাম। টুরিং ক্যানক্রসকে কথা গোপন রাখার কথা বলে, কারণ সেই সময় গে হওয়া একটি মারাত্মক অপরাধ ছিল। সেই রাতে একজন নারী কেরানির কাছে তার নিকট আসা একটি জার্মান বার্তা সংক্রান্ত আলাপ শুনে টুরিং বুঝতে পারে যে তার আবিষ্কৃত মেশিনটি কেন কাজ করছে না। টুরিং দৌড়ে ল্যাবে যায়। মেশিনটি পুনঃসংশোধন করে তিনি দ্রুত একটি বার্তার অর্থ উদ্ধার করে। টুরিংয়ের সাফল্য থেকে তার সহকর্মীরা অনেক খুশি হয়। তারা একে একে সব সংকেত ডিকোড করে জার্মান সৈনিকদের অবস্থান ও তাদের অ্যাটাক পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। আগামী 10 মিনিটের মধ্যে জার্মানিরা একটি ব্রিটিশ জাহাজে আক্রমণ করবে। তারা সংকেত ডিকোড করে তথ্যটি জানতে পারে। এতে হিউ আলেকজান্ডার ব্রিটিশ সৈনিকদের টেলিফোন করে এই তথ্যটি জানাতে চায়, কিন্তু টুরিং জানায়, আমরা এটা করতে পারবো না। যদি আমরা টেলিফোন করে হামলা থামিয়ে দেই তাহলে জার্মানিরা সব বুঝে যাবে যে তারা এনিগমা মেশিনের রহস্য উদ্ধার করে ফেলেছে। তাই জার্মানিরা অন্য পন্থা অবলম্বন করবে, আর তাদের এই কষ্টের সাফল্য ব্যর্থ হয়ে যাবে। পরে সবাই বিষয়টা বুঝতে পারে। একবার টুরিং বুঝতে পারে যে ক্যানক্রস একজন সোভিয়েত গুপ্তচর। টুরিং এই বিষয়টা নিয়ে তার মুখোমুখি কথা বলতে গেলে ক্যানক্রস বলে, তুমি যদি এই তথ্য বাহিরে কাউকে বলো তাহলে আমি তোমার সহকামিতার কথাও সবাইকে বলে দেব। MI6 এজেন্ট স্টুয়ার্টকে জেরা করতে আসলে টুরিং ক্যানক্রসের গুপ্তচরবৃত্তির কথা বলে। স্টুয়ার্ট জানায় সে আগে থেকে এই কথা জানতো এবং ব্রিটিশদের সুবিধার জন্য সোভিয়েতের কাছে ক্যানক্রস যে তথ্য পাচার করছে তা তৈরি করত। জুনে নিরাপত্তার কথা ভেবে টুরিং তাকে ব্লেসলি পার্ক ছেড়ে যাওয়ার কথা বলে। জুন যেতে অস্বীকার জানালে টুরিং তার সহকামিতার কথা বলে দেয়। টুরিং বলে, আমি শুধু তোমাকে ইউজ করেছি মেশিনটি তৈরি করার জন্য। জুন জানায় সে আগে থেকেই জানতো তার সহকামিতার কথা এবং বলে সে ব্লেসলি পার্ক থেকে তাকে ছেড়ে যাবে না। তারা দুইজন একত্রে সুখে থাকবে। টুরিং ও তার সহকর্মীদের কাজের কারণে জার্মানরা যুদ্ধে পরাজয় হয়। যুদ্ধের পর তথ্যগুপ্তিবিদদের তাদের কাজ ধ্বংস করার কথা বলে এবং জানায় তারা কখনো একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে না। তারা এতদিন যে কাজগুলো করেছে তা সম্পর্কে বাহিরের কাউকেই বলা যাবে না। 1950-এর দশকে টুরিং তার সহকামিতা আচরণের জন্য অভিযুক্ত হন এবং জেলে পাঠানো হয়। কোর্টের রায়ে তাকে 2টি পথ দেখানো হয়। এক হলো 2 বছরের জেল কাটা অথবা হরমোনাল থেরাপি গ্রহণ। কোর্ট থেকে বলা হয় যে তারা তার মেশিন ক্রিস্টোফারকে ধ্বংস করে দিবে। টুরিং ক্রিস্টোফারকে অনেক ভালোবাসত, তাই সে হরমোনাল থেরাপি গ্রহণ করে। জুন টুরিংয়ের বাড়িতে গিয়ে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি দেখতে পায়। জুন দেখতে পায় টুরিংয়ের হাত কাঁপছে। টুরিং জুনকে তার হরমোনাল থেরাপির কথা জানায়। টুরিং মানসিকভাবে অনেক অসহায় হয়ে পড়েছিল। জুন তাকে জানায় যে সে তার কাজের মাধ্যমে মিলিয়নের অধিক মানুষের প্রাণ বাঁচিয়েছে। শেষ দৃশ্যে পর্দায় একটি বার্তা দেখানো হয়। বার্তায় লেখা ছিল, সরকার প্রদত্ত হরমোনাল থেরাপি দেওয়ার 1 বছর পর টুরিং 1954 সালে 7 জুন আত্মহত্যা করে। তখন তার বয়স হয়েছিল 41 বছর। 1985 থেকে 1967 সালের মধ্যে ব্রিটিশ আইনের অধীনে সমকামিতা আচরণের জন্য প্রায় 49,000 ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। 2013 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ টুরিংকে তার কৃতকর্মের সম্মানার্থে মরণোত্তর রাজকীয় ক্ষমা প্রদান করেন। ইতিহাসবিদরা মনে করেন টুরিংয়ের কাজের কারণে যুদ্ধ মাত্র 2 বছরের মধ্যে শেষ হয় এবং 14 মিলিয়নের অধিক প্রাণ বেঁচে যায়। টুরিংয়ের কাজ পরবর্তী প্রজন্মকে গবেষণায় অনুপ্রাণিত করে। বিজ্ঞানীরা তার কাজের নামকরণ করেন টুরিং মেশিন। আজ আমরা যাকে কম্পিউটার বলে ডাকি। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো এবং সাবস্ক্রাইব করতে